শিক্ষার্থী, আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা উপস্থিত হয়েছি আমাদের ক খ সিরিজের কাজ শক্তি ও ক্ষমতা নিয়ে। আমরা আজকের লেকচারে শিখব এই কাজ শক্তি ও ক্ষমতা থেকে খ এবং খ নাম্বারে যে প্রশ্নগুলো আসতে পারে বলে মনে হয়। আমার মনে হয় যে এই আমাদের ক খ সিরিজটা গুরুত্ব সহকারে পড়া এই জন্যই জরুরি যে আমাদের 1 মার্ক এবং 2 মার্কের যে প্রশ্ন, মানে টোটাল প্রতিটা প্রশ্নতে 3 মার্ক নিশ্চিত করার জন্য এই সিরিজটার গুরুত্ব অপরিসীম। এবং আমি চেষ্টা করতেছি যে এটারে একটু গুছিয়ে রাখতে, যে কোনোভাবেই যেন এর বাইরে কিছু না আসে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হতে পারে কাজ কি, মানে কাজ কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা আছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বলের দিকে প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, তাহলে সেই বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অনেকে যেটা করে হেলা করে যে এইসবে পাত্তা দেয় না, মানে মনে করে এটা তো খুবই সহজ। দেখো, বল এবং স্মরণের গুণফলের কাজ বলে না, বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে, শুধু বল এবং স্মরণ না, কি করতে হবে এরকম লিখলে হচ্ছে না যে বল এবং স্মরণ এই দুটার গুণফলের কাজ বলে না, বল এবং স্মরণের গুণফলের কাজ বলে না। আবার বলি, বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এটা কীভাবেই বলতে হবে, আই হোপ এতটুকু সবাই বুঝছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ কাকে বলে, বা ঋণাত্মক কাজটা কি? যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় এবং বলের বিপরীত দিকে স্মরণের উপাংশ হয়, তাহলে সেই বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে। বল প্রয়োগ করতেছি, স্মরণ হচ্ছে, কিন্তু যদি এমন হয় যে দিকে বল, তার স্মরণের উপাংশটা ঠিক তার বিপরীত দিকে, তাহলে তার বল এবং বলের দিকে যে স্মরণের বিপরীত দিকের উপাংশের গুণফল, এটারই বলা হয় ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। 1 জুল কাকে বলে? কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয়, তবে সম্পন্ন কাজের পরিমাণকে 1 জুল বলে। এখানে দেখো স্পষ্টতই লেখা আছে, আমরা জানতাম যে W হচ্ছে F × S। এখন এমন যদি হয় 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে সরণ হচ্ছে 1 মিটার, তাহলে সম্পূর্ণ কাজের পরিমাণকে বলা হয় 1 জুল। এখানে তারা কত সুন্দর একদম আলাদা করে বলে দিচ্ছে যে এমন না যে জাস্ট আমি বললাম 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ হয়, না, এই কথাটা বলা ইম্পর্টেন্ট। যদি বলের দিকে শুধু স্মরণ হয়, বলতেছি বলের দিকে যদি 1 মিটার স্মরণ হয়, তাহলে বল এবং স্মরণের গুণফলরে বলা হয়, এই যে সম্পূর্ণ কাজের পরিমাণরে বলা হয় 1 জুল। আশা করি এতটুকু সবাই বুঝছো। পরবর্তী প্রশ্নতে বলা আছে সংরক্ষণশীল বল কি, বা সংরক্ষণশীল বল কাকে বলে? সংরক্ষণশীল বলের সংজ্ঞা দাও। দেখতেই পাচ্ছ এটা কতবার আসতেছে, খুবই 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 ইম্পর্টেন্ট। তো প্রথমে বলা আছে, তার সংজ্ঞাতে বলা আছে, কোনো কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে এলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়, সেই বলকেই বলা হয় সংরক্ষণশীল বল। মানে আদি অবস্থায় ফিরে আসলে যদি সম্পূর্ণ মোট কাজের পরিমাণ সমান হয়, তাহলে বলা হয় ওই বলটারই বলা হয় সংরক্ষণশীল বল। অথবা যাইতে যে পরিমাণ কাজ যদি ওই অবস্থান থেকে আদি অবস্থানে ফিরে আসতে ঠিক একই পরিমাণ কাজ হয়, তখন ওই যে বলের দ্বারা কাজটা হয়েছে ওই বলটারই বলা হয় সংরক্ষণশীল বল। আবার পড়ি, যে কোনো কণা একটি পূর্ণচক্র সম্পন্ন করে, মানে গেল আবার ফিরে আসলো, তার আদি অবস্থানে ফিরে এলে কণাটির যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়, সম্পাদিত কাজের পরিমাণ যদি শূন্য হয়, তবে সেই বলকে সংরক্ষণশীল বল বলা হয়। আই হোপ এতটুকু সবাই বুঝছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাহলে অসংরক্ষণশীল বল কাকে বলে? দেখতে পাচ্ছ এটাও কতবার আসতেছে। যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে ফিরে আনলে ওই কর্তৃকৃত কাজ শূন্য হয় না, তাকে অসংরক্ষণশীল বল বলে। সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল বল ডেফিনেশন প্রায় সেম, জাস্ট এই একটা জায়গায় একটু পার্থক্য। পরবর্তী প্রশ্নে বলা আছে যে প্রত্যায়নী বল কাকে বলে? বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর বিকৃতি ঘটানোর চেষ্টা করলে বস্তুর অভ্যন্তরের বিকৃতির বিরুদ্ধে যে বলের উদ্ভব হয়, তাকে প্রত্যায়নী বল বলে। আমি আমার মতো করে একটু বলি প্রত্যায়নী বলটা কি। তুমি দেখবা তোমার হাতে যদি একটা কলম থাকে, কলমটা নাও, এই পেনটারে তুমি যদি বাঁকাইতে যাও, তাহলে দেখবা বল প্রয়োগ করলে ও বাঁকা হতে চাচ্ছে না। তাহলে আমরা একটা বল দিচ্ছি, আমরা যে বলটা দিচ্ছি এটা হচ্ছে প্রযুক্ত বল, এবং তার ভিতর থেকে আরেকটা বলের সৃষ্টি হচ্ছে যার জন্য ও আসলে বিকৃতি হতে চাচ্ছে না, বাট ওরে আমরা জোর জবরদস্তি করে বাঁকা করেই ফেলবো হয়তো। এই যে আমরা বলটা দিচ্ছি এটা হচ্ছে প্রযুক্ত বল, আর তার ভিতর থেকে একটা বলের সৃষ্টি হচ্ছে যার জন্য বিকৃতি হতে চাচ্ছে না, এটা বলা হয় বিকৃতি প্রতিরোধকারী বল। আই হোপ এতটুকু সবাই বুঝছো। তাহলে আমরা যে বলটা দিই এটা হচ্ছে প্রযুক্ত বল, এবং তার ভিতর থেকে যে বলটার সৃষ্টি হয় যার জন্য বিকৃতি হতে চায় না, এটা বলা হয় বিকৃতি প্রতিরোধকারী বল, ওকে, বা প্রত্যায়নী বল। স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা দাও। স্প্রিং ধ্রুবক কাকে বলে, বা স্প্রিং ধ্রুবক কি? খুবই গুরুত্বপূর্ণ। বলা আছে যে কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তের একক সরণ ঘটালে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ করে তাকে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বলে। এটা আরও সহজে বলা যেতে পারে, তার 2টা সংজ্ঞা আছে। আমি আরেকটা সংজ্ঞা একটু বলি। দেখবা, আমরা যদি কোনো একটা স্প্রিং নিই এবং স্প্রিংয়ের উপর যদি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে তার প্রসারণ ঘটে। তাহলে তার প্রসারণটা তার উপর প্রযুক্ত
বলের সমানুপাতিক। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নটা ওটাই দিই তাহলে একটা ধ্রুবক আসে, এইটারই বলা হয় স্প্রিং ধ্রুবক। তাহলে এখানে আমরা এফ এবং এক্সের যে রেশিও এটারে স্প্রিং ধ্রুবক বলে বলতে পারি, যে কোনো স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল এবং তার প্রসারণের অনুপাতে একটা ধ্রুব সংখ্যা তাকে স্প্রিং ধ্রুবক বলে। এই একটা সংখ্যা হতে পারে, জাস্ট এখানে যা দেখতে পাচ্ছ ওইটা লিখে দাও। এই যে কোনো স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল এবং তার প্রসারণের অনুপাতে একটা ধ্রুব সংখ্যা তাকে স্প্রিং ধ্রুবক বলে। অথবা আরেকটা উপায় হচ্ছে যে কাজ করি, চলো এই জায়গায় আমরা এক্সের ভ্যালু 1 লিখে দিই। তাহলে এক্সের ভ্যালু যদি 1 হয়, কোনো কিছুর সাথে তো 1 গুণ করে লাভ নাই, তাহলে দাঁড়াইলো কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তের একক সরণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় ওই বল বলা হয় স্প্রিং বল। তুমি 1 মিটার সরণ ঘটাতে চাচ্ছ, যে পরিমাণ 1 মিটার সরণ ঘটাতে চাচ্ছ, যে পরিমাণ বল দিতে হবে বা তার ভিতর থেকে যে পরিমাণ প্রত্যায়নী বলের সৃষ্টি হবে, এটারই বলা হচ্ছে স্প্রিং ধ্রুবক। আই হোপ এতটুকু বুঝছি আমরা। অশ্বক্ষমতা কাকে বলে? যে প্রতি সেকেন্ডে 746 জুল বা 550 ফুট পাউন্ডার কাজ করার ক্ষমতাকে অশ্বক্ষমতা বা হর্স পাওয়ার বলা হয়। এই জায়গাটা খেয়াল করে দেখবা, আমরা অলওয়েজ 746 জুল কাজ করার এই 1 হর্স পাওয়ার বলি, কোনো অসুবিধা নাই, বাট এটার সমতুল্য হচ্ছে 550 ফুট পাউন্ডার। তো এটা যদি তুমি দুইটা একসাথে লিখে দিতে পারো খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছ এটা কতবার আসছে, প্রতি সেকেন্ডে 746 জুল বা 550 ফুট পাউন্ডার কাজ করার ক্ষমতাকে বলা হয় একটা অশ্বক্ষমতা। মানে কোনো একটা যন্ত্রের ক্ষমতা যদি হয় 1 হর্স পাওয়ার, ইট মিনস ও প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করতে পারবে বা প্রতি সেকেন্ডে 750 ফুট পাউন্ডার কাজ করতে পারবে। 746 দেখো এটা এমসিকিউর জন্য তো প্রযোজ্য, যে কত জুল মিলে একটা হর্স পাওয়ার হয় বা একটা হর্স পাওয়ার সমান কত জুল, 746 জুল। আই হোপ এতটুকু বুঝছো। কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা কাকে বলে? যন্ত্রের কর্মদক্ষতা কাকে বলে? কতবার আসতেছে দেখো, কতবার আসতেছে। কোনো যন্ত্র থেকে প্রাপ্ত মোট কার্যকর শক্তি এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তির অনুপাতকে ওই যন্ত্রের কর্মদক্ষতা বলে। এটা আমরা পড়ানোর সময় বলি যে সহজ কথায় আমরা যতটুকু আউটপুট পাইলাম এবং তারে যতটুকু ইনপুট দেওয়া হয়েছিল, এই দুইটা রেশিওরই বলা হয় কর্মদক্ষতা, তার এফিসিয়েন্সি এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো যন্ত্রে মোট কার্যকর শক্তি যেটা আমরা আউটপুট পাইলাম এবং যন্ত্রে প্রদত্ত মোট শক্তি মানে হচ্ছে তারা যতটুকু ইনপুট দেওয়া হয়েছিল, এই দুইটা রেশিওরই বলা হয় কর্মদক্ষতা। তাহলে উপরে কী হবে, নিচে কী হবে একটু মনে রাখি আমরা। উপরে আমরা যতটুকু আউটপুট পাইলাম আর নিচে হবে তারে যতটুকু দেওয়া হয়েছিল, এই দুইটার রেশিওরই বলা হয় কর্মদক্ষতা। আমরা জানি কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা নর্মালি 100% হতে পারে না, কারণ এমন হবে না যে একটা ইঞ্জিনে আমরা যে পরিমাণ এনার্জি দিলাম ঠিক ততটুকু আউটপুট দিয়ে দিল, এমন হয় না। তাই কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা বলি 100% হতে পারবে না। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কাজ শক্তি উপপাদ্যটা লিখো। কাজ শক্তি উপপাদ্যটি বিবৃতি করো। কাজ শক্তি উপপাদ্যটা কি? কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। এই যে কাজ শক্তি উপপাদ্যটা যদি 1 মার্কের প্রশ্ন আসে, তুমি জাস্ট এতটুকু লিখে দিলেই হবে। এই যে কৃত কাজ ডেল ইকে মানে গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, নট গতিশক্তি। এটার এইভাবে লিখতে হবে, কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃত কাজ মানে ডাব্লুটা বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। এটা 1 মার্কের প্রশ্ন আসলে, বাট 2 মার্কের প্রশ্নে আসলে এটা কোথা থেকে আসছে এটাও লিখে দিতে হবে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, এটা 2 মার্কের প্রশ্ন। বলের দ্বারা কাজ বলতে কি বোঝায়? বলের দ্বারা কাজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। বলের দ্বারা কাজের আরেকটা নাম কিন্তু হচ্ছে ধনাত্মক কাজ। তাহলে আমাদেরকে যদি ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ কাকে বলে, তাহলে আমরা কি বলবো? আচ্ছা, আমি আমার মতো করে বলি একটু, এরপরে এটা আমি যাচ্ছি। আমরা জানি বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ হয় তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলের কাজ বলে। এখন এমন যদি হয় আমরা যে দিকে বল প্রয়োগ করতেছি এই দিকেই সরণ হচ্ছে অথবা তার উপাংশটা পজিটিভ দিকেই আছে, তখন এই বল এবং সরণের গুণফলই বলা হয় ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ। ধনাত্মক কাজের আরেকটা নাম হচ্ছে বলের দ্বারা কাজ। তাহলে চলো শুরু করা যাক। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, এই যে বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তবে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে। আমরা জানতাম কাজ ডাব্লিউ যেগুলো হচ্ছে এফ ডট এস, বল এবং সরণের স্কেলার গুণফলটাই হচ্ছে কাজ, বা এটার ভেঙে আমরা লিখতে পারি এফ এস কস্টিটা। যেহেতু কস্টিটা ধনাত্মক হলে ডাব্লিউ ধনাত্মক হয়, বল এবং সরণের অন্তর্ভুক্ত কোণ থিটার মান যদি 90 কম বা 0 এর সমান বা বেশি হয় তখন কস্টিটা ধনাত্মক হয়। এটা আসলে কস্টিটা ধনাত্মক হয়, ফলে বলের দিকে সরণের উপাংশের গুণফল কাজ বা বলের দ্বারা কাজ বলে। আমরা জানি কাজ ডাব্লিউ যেগুলো হচ্ছে এফ এস কস্টিটাটা যতক্ষণ পর্যন্ত সূক্ষ্মকোণ, কস্টিটা ততক্ষণ পর্যন্ত পজিটিভ, আর কস্টিটা পজিটিভ মানে কাজও পজিটিভ। এটা তোমরা জানো, জাস্ট একটু মনে করাই দিন। আমাদের পরবর্তী প্রশ্ন, শূন্য কাজ প্রযুক্ত বলের দিকের উপর নির্ভর করে ব্যাখ্যা করো, বা শূন্য কাজকে এটা ব্যাখ্যা করো। ঠিক আগের মতো আমরা জানতাম বল প্রয়োগে যদি বলের প্রয়োগ বিন্দু স্থির থাকে বা বলের উলম্ব অভিমুখে সরে যায় তবে বলের দ্বারা শূন্য কাজ হয়েছে বোঝায়। বলের দ্বারা শূন্য কাজ দুইটা জিনিসের উপর নির্ভর করে। এমন হতে হবে যে আমরা বল প্রয়োগ করতেছি তার সরণ হচ্ছে না, তাহলে কাজ শূন্য, অথবা যে দিকে বল প্রয়োগ করা হচ্ছে সরণটা তার 90 ডিগ্রি কোণ করে হচ্ছে। এই দুইটা শর্তে কাজের পরিমাণটা
শূন্য হয়ে যাবে। তো বলা আছে বৃত্তাকার প্রতি ঘূর্ণনশীল বস্তুটির প্রতি মুহূর্তে বস্তুটির বেগ এবং সরণের বস্তুর অবস্থান বিন্দু হতে বৃত্তের স্পর্শক বরাবর এবং বলের দিক কেন্দ্রমুখী, অর্থাৎ কেন্দ্রমুখী বল ও সরণের অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি। আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, থিটার মান 90 হলে কস 90 হচ্ছে 0, অর্থাৎ শূন্য কাজ হবে যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। আবার বল প্রয়োগের সরণ না ঘটলে অর্থাৎ এস যদি 0 হয় তখনও কাজ শূন্য হয়। এই কথাটা এখানে বলছে। বাট এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে যে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরবে তখন তার কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের পরিমাণ বা কেন্দ্রবিমুখী বল দ্বারা কৃত কাজের পরিমাণ অবশ্যই হতে হবে শূন্য। এটা এই লিখিত পরীক্ষায় যেমন ইম্পর্টেন্ট তেমনি এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কথাটা এটা একটু বলে দিই। তারা এখানে যেটা বলতেছে যে আমরা যদি একটা বস্তুর সরণ ঘটে বা আমরা যদি একটা বস্তু নিয়ে কাজ করি যার একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন প্রতি মুহূর্তে তার যে কেন্দ্রমুখী বল এটা তো আর কেন্দ্রের দিক বরাবর ক্রিয়াশীল হবে, অপরপক্ষে তার সরণের ডিরেকশনটা হবে তার স্পর্শক বরাবর। তাহলে বোঝাই যাচ্ছে এই বল এবং সরণের মধ্যবর্তী কোণটা হবে অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুরে যত স্পিডেই ঘুরানো হোক না কেন, তার কেন্দ্রমুখী বলের পরিমাণ যতই বেশি হোক না কেন এবং তার যত বড় বৃত্তাকার পথেই ঘুরাক না কেন, যেহেতু থিটার মানটা 90 ডিগ্রি হবে তাহলে অবশ্যই কাজের পরিমাণটা 0 হবে। এই কথাটা এখানে একটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসছে। আই হোপ এতটুকু সবাই বুঝো। পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসলে কৃতকাজ কীরূপ হবে ব্যাখ্যা করো। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে কিন্তু কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হচ্ছে না, ব্যাখ্যা করো। আমরা মাত্র যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছিলাম ওইটাই এখানে বলা আছে। চলো কি বলছে একটু পরে আসি। চাঁদ পৃথিবীর চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল হলে প্রতি মুহূর্তে বস্তুটির বেগ ও সরণ ক্রিয়া হবে বস্তুটির অবস্থান বিন্দু হতে বৃত্তের স্পর্শক বরাবর, ফলে বলের দিক এবং ব্যাসার্ধ বরাবর কেন্দ্রমুখী বল, অর্থাৎ কেন্দ্রমুখী বল ও সরণের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানতাম কাজ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট এস বা এফ এস কস থিটা, যেখানে হচ্ছে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটি বস্তু দ্বারা কৃত কাজ শূন্য, তাই চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরলেও কোনো কাজ হচ্ছে না। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য ব্যাখ্যা করো। এই যে এখন যেগুলো বলতেছিলাম এটাই দেখো, এটা কতভাবে ঘুরে বেড়ায় আসতে পারে। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য কেন ব্যাখ্যা করো। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটি বস্তুর কৃত, মানে একই প্রশ্ন একটু এদিক ওদিক করে আসতে পারে। আমরা সবগুলো এখানে নিয়ে আসছি। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুটির প্রতি মুহূর্তে বেগ বা সরণ হয় বস্তুর অবস্থান বিন্দু হতে বৃত্তের স্পর্শক বরাবর। ফার্স্টে এই কথাটা বলে দিবা যে তার যে বেগের দিক বা তার যে সরণের দিকটা হয় কোন দিকে হয়, স্পর্শক বরাবর। তাহলে যদি এমন হয় যে একটা কোণ, এটা হচ্ছে কেন্দ্র, দেন আমরা এখানে নিলাম এটা একটা বস্তু, তাহলে তার বেগ বা সরণের দিক হবে স্পর্শক বরাবর, আর তার কেন্দ্রমুখী বল যেটা এটা হবে কেন্দ্র বরাবর। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা যদি আমরা কাজটা হিসাব করতে যাই, তার প্রথমত বুঝতে হবে কোণের পরিমাণটা 90 ডিগ্রি। এখন আমরা যে জানতাম কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, ইট মিনস এফ এস কস থিটা, থিটার মানটা 90 ডিগ্রি বিদায় কস 90 মানে হচ্ছে 0। তাহলে এফ এবং এস এর মান যাই হোক না কেন, কস 90 0 হয় কাজের পরিমাণটা হয়ে যাবে 0। অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটি বস্তুর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে শূন্য। বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে কি ব্যাখ্যা করো। বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা আমরা একটু আগে কি দেখতেছিলাম যে কাজ শূন্য হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা। প্রথমত এমন হতে পারে যে আসলে সরণই হচ্ছে না, যে একটা নির্দিষ্ট পরিমাণ বল দেওয়া হচ্ছে কিন্তু সরণ নাই, তাহলে তো কাজ হবে না, এটা একটা উপায় হতে পারে। আরেকটা হতে পারে যে ধরে নাও আমরা বল প্রয়োগ করতেছি কিন্তু সরণও হচ্ছে কিন্তু কোণটা 90 ডিগ্রি, তখন তো আর কাজ হবে না। আচ্ছা দেখি কি লিখছে। একটি বস্তুর উপর কোনো বল ক্রিয়া করে যদি বলের অভিমুখে বস্তুটি সরণ ঘটে তাহলে ক্রিয়াশীল বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কোনো কণার উপর একটি ধ্রুব বল এফ এর ক্রিয়ায় কণাটির বলের অভিমুখে সরল রেখা বরাবর সরণ এস হলে কণাটির উপর কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডট এস বা এফ এস কস থিটা। যদি বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে এফ এস কস 90 মানে হয়ে যাবে 0। অর্থাৎ বল ও সরণ শূন্য না হলেও তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, এটা 90 ডিগ্রি হলে কাজ শূন্য হবে। তাহলে আমরা কি দেখতেছিলাম, বল প্রয়োগ করতেছি, সরণও হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, এমনও হতে পারে যদি কোণের মানটা 90 ডিগ্রি হয়ে যায়। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, বন্দুক হতে গুলি ছোড়ার সময় বন্দুক ও গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি ব্যাখ্যা করো। একটি হালকা, অথবা এটা নাই সেটাভাবে আসতে পারে, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে ব্যাখ্যা করো। আচ্ছা, তোমরা জানো কিনা যে বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকের যে টোটাল ভরবেগ এবং গুলির যে টোটাল ভরবেগ এটা কিন্তু সেম থাকে। সো এই উপরেরটা বন্দুক এবং গুলি দিয়ে বলার যে গতিশক্তি কোনটা বেশি হবে এটা দিয়ে যা বোঝায়, একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে এটা দিয়ে আসলে সেম বোঝায়।
এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, আমি আমার মতো করে একটা ইকুয়েশন বলি, দেখো বুঝে যাও কিনা। এখানে সব এক্সপ্লেনেশন দেওয়া আছে, আমি সহজে একটা বলে ফেলি। আমরা জানতাম যে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m নামে একটা পার্ট আছে, তাই না? ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। আশা করি এটা হচ্ছে গতিশক্তি ভরবেগ এবং ভরের মধ্যে সম্পর্ক। তো ইকে ইজ ইকুয়াল টু যদি পি স্কোয়ার বাই 2m হয়, এখানে তারা যে প্রশ্নটা বলছে যে বন্দুক এবং গুলির মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে, অথবা একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এই যে ওয়ার্ডটা, এটা দ্বারা আসলে আমরা কী বুঝি? ভরবেগ সমান দ্বারা আসলে কী বোঝায়? যে ভরবেগ পি কনস্ট্যান্ট, তাহলে পি রে বাদ দিয়ে দাও, এটা দ্বারা বোঝায় পি কনস্ট্যান্ট। তাহলে পি কনস্ট্যান্ট হলে ইকের সাথে এম এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এই যে ইকে ইনভার্সলি প্রপোর্শনাল এম, এটা দ্বারা বোঝায় যার ভর কম তার গতিশক্তি বেশি, যার ভর বেশি তার গতিশক্তি কম। তাহলে স্পষ্টতই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যেটা হালকা বস্তু মানে হালকা মানে এম কম মানে তার ইকে বেশি। তাহলে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিতে পারবো যে গুলির গতিশক্তি বেশি। গুলির গতিশক্তি মানে কি? গুলি মানে কি হালকা না ভারী? হালকা, তার মানে হালকা বস্তুর গতিশক্তি বেশি আসবে। এখানে এইগুলোই একটা ম্যাথমেটিক্যালি প্রমাণ দেওয়া আছে, এটা তোমরা নিজে নিজে দেখে নিও। অসম ভরের দুইটি বস্তুর ভরবেগ সমান হলে গতিশক্তিও সমান হবে কি? ব্যাখ্যা করো। সেম প্রশ্নটা, সেম এই যে আমরা এখানে এসে ঠিকই এই এক্সপ্লেনেশনটা দিচ্ছে। এই যে দেখো, ইকে সমান পি স্কোয়ার বাই 2m1, ইকে 2 সমান পি স্কোয়ার বাই 2m2। তোমরা একটু খেয়াল করে দেখবা পি এর জায়গায় 1 2 কিছু ইউজ করছে না। 1 2 ইউজ করছে না কেন? কারণ পি তো দুজনের সেম। এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে যার এম বেশি তার ইকে কম, যার ইকে কম তার ভর বেশি। তাহলে যেহেতু তাদের ভর সেম না, সুতরাং তার ইকেটাও সেম আসবে না। সেম প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিকর্ষজ বল একটি সংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। অভিকর্ষজ বল সংরক্ষণশীল বল কেন, ব্যাখ্যা করো। এখান থেকে দুইটা জিনিস বুঝতে হবে। প্রথমত হচ্ছে অভিকর্ষজ বল কি, সংরক্ষণশীল বল কি আমরা জানি, এবং অভিকর্ষজ বল যেটা এটা একটু বোঝা লাগবে। আর সংরক্ষণশীল বল কখন বলা হয় এটা আমরা একটু বোঝা লাগবে। এখানে আবার এটা একটু পড়ে শোনাই। এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠের এ বিন্দু থেকে এইচ উচ্চতায় বি বিন্দুতে উঠানো হলো। এই যে এ বিন্দু, এই যে এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু বলা আছে। এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠের এ বিন্দু থেকে এইচ উচ্চতায় বি বিন্দুতে উঠালে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি ইনটু এইচ। যেহেতু আমরা নিচ থেকে উপরে উঠাচ্ছি, এটা অভিকর্ষজ বলের বিরুদ্ধে, এই অভিকর্ষজ বলের বিরুদ্ধে বোঝানোর জন্য এটা হবে এম জি এইচ। বস্তুটি যে পথেই উঠানো হোক না কেন সেই ক্ষেত্রেই কাজের সমান হয়। আবার বস্তুটিকে বি বিন্দু হতে এ বিন্দুতে আনলে কৃতকাজ ডাব্লিউ টু ইজ ইকুয়াল টু এম জি। এখন বি থেকে যদি এতে নিয়ে আসি তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসবে শুধু এম জি এইচ, কারণ এটা বলের দিকেই, অভিকর্ষজ বলের দিকেই কাজ হচ্ছে। আমরা জানি বিরুদ্ধে বোঝানোর জন্য একটা মাইনাস দিতে হয়, এবং যখন দিকেই হবে তখন আসলে প্লাস দিতে হয়। এখন আমরা যদি মোট কাজ হিসাব করি তাহলে W1 প্লাস W2 দেখা যাবে মাইনাস এমজিএস প্লাস এমজিএস মিলে 0 হয়ে যাবে। আমরা কি জানতাম যে যদি প্রাথমিক অবস্থায় ফিরে আসলে মোটকৃত কাজের পরিমাণ 0 হয়ে যায় তখন ওই বলটার নাম হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে অভিকর্ষজ বল দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ কেবল বিন্দু দুটির অবস্থানের উপর নির্ভর করে, বস্তুটির গতিপথের উপর নির্ভরশীল নয়, তাই অভিকর্ষজ বল এটা সংরক্ষণশীল বল। একটু খেয়াল করে দেখো তো, এখান থেকে ও যদি একটু ঘুরে ঘুরে এখানে আসতো, তাও কিন্তু আমরা mg ইন্টু এইচটাই হিসাব করতাম, কারণ কাজ হিসাব করার সময় যে এইচটা নেওয়া হয় এটা হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব ওইটা কাউন্ট করতে হবে। তাহলে ও যে পথেই ঘুরে যাক তার সরণ হিসেবে কিন্তু এইচটাই নিতে হবে। তাহলে ও কোন দিকে যাচ্ছে, কোন তার গতিপথটা কেমন তার উপর নির্ভর করতেছে না, নির্ভর করতেছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে মধ্যবর্তী দূরত্বটা, সবচেয়ে ন্যূনতম দূরত্বটা, যেটা এইচ বলা হয়। এবং এই ক্ষেত্রে উঠাইতে এবং নামাইতে মোটকৃত কাজের পরিমাণ যেহেতু 0 হয়ে যায় তাহলে অবশ্যই এটা একটা সংরক্ষণশীল বল। আশা করি এতটুকু বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন, স্প্রিং রূপকের তাৎপর্য ব্যাখ্যা করো। আচ্ছা, একটু আগে এটা পড়ার আগে আমরা একটু পরে আসি যে স্প্রিং রূপকের কাহিনীটা কী ছিল, যে একটা স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল এবং তার প্রসারণটা ছিল সমানুপাতিক। এখন যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, যেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কি এফ এবং এক্সের অনুপাত। তাহলে এই এফ এবং এক্সের যে অনুপাত তারই বলা হয় স্প্রিং ধ্রুবক। তাহলে সংজ্ঞা বলার সময় কি বলবো, স্প্রিং ধ্রুবক কাকে বলে? কোনো স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল এবং তার প্রসারণের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, তারই বলা হয় স্প্রিং ধ্রুবক। আবার শোনো, কোনো স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল এবং তার প্রসারণের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, তারই বলা হয় স্প্রিং ধ্রুবক। এটা একটা পরিচয় হতে পারে। আবার একটু আগে কি বলছিলাম, যে একটা স্প্রিংয়ের প্রসারণ যদি 1 মিটার হতে হয়, মানে এক্স এর মান যদি 1 মিটার হতে হয়, তাহলে এফ ইজিক্যাল টু কে, তখন তার স্প্রিং ধ্রুবকটা, তখন তার উপর যে প্রযুক্ত বল এটারই বলা হয় স্প্রিং ধ্রুবক। তার মানে
কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তের 1 মিটার প্রসারিত ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তারই স্প্রিং ধ্রুবক। আবার বলি, কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তের একক প্রসারণ ঘটাতে যে পরিমাণ কাজ করতে হয় তারই বলা হয় স্প্রিং ধ্রুবক। আমরা যদি কোনো একটা স্প্রিং নেই এবং আমি যদি চাই তার জাস্ট 1 মিটার সরণ ঘটাতে, তাহলে যে পরিমাণ কাজ করতে হবে, যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা যদি এখন তাৎপর্য বুঝতে যাই, ধরে নিচ্ছি আমরা 2টা স্প্রিং, একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হচ্ছে 10 নিউটন পার মিটার, ও স্প্রিং ধ্রুবকের একক কিন্তু নিউটন পার মিটার, এই যে এখান থেকেই বোঝা যায় F/x, তো F এর জন্য নিউটন, X এর জন্য মিটার, এবং অপরটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হচ্ছে 15 নিউটন পার মিটার। তাহলে দাঁড়াইলো যার স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার, এটার একটা ওই স্প্রিংয়ের 1 মিটার প্রসারণ ঘটাতে হলে 10 নিউটন বল প্রয়োগ করতে হবে, এবং যার স্প্রিং ধ্রুবক 15 নিউটন পার মিটার, তার 1 মিটার প্রসারণ ঘটাতে হলে 15 নিউটন বল প্রয়োগ করতে হবে। তাহলে জাস্ট প্রতি 1 মিটার প্রসারণ ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তাহলে এখন একটু অংশটা পড়ি। কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তের একক সরণের জন্য স্প্রিংয়ের উদ্ভব প্রত্যায়নী বলকেই উক্ত স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক বলে। স্প্রিং ধ্রুবক এর উপাদান ও গঠনের উপর নির্ভর করে। নির্দিষ্ট স্প্রিংয়ের জন্য স্প্রিং ধ্রুবক নির্দিষ্ট। একটি স্প্রিংকে নির্দিষ্ট বল প্রয়োগে সংকুচিত বা প্রসারিত করতে চাইলে স্প্রিংটি কী পরিমাণ সংকুচিত বা প্রসারিত হবে তা স্প্রিং ধ্রুবক দ্বারা নির্ধারিত হয়। স্প্রিং ধ্রুবকের মান যত বেশি, তোমার বুঝে নিতে হবে স্প্রিংটা তত বেশি শক্তপোক্ত, এবং স্প্রিং ধ্রুবক যত কম হবে, তার মানে তার প্রসারিত বা সংকুচিত করতে তত কম বলের প্রয়োজন পড়বে। তার মানে স্প্রিংটা কত বেশি শক্তপোক্ত, এটা যে জিনিসটা দ্বারা বোঝা যায় তারই বলা হয় স্প্রিং ধ্রুবক। একটি আদর্শ স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 125 নিউটন পার মিটার বলতে কী বুঝো? এটা বোঝা স্পষ্টতই বোঝা যাচ্ছে। দেখো, আমরা জানতাম F এবং X এর যে রেশিও, এটারই বলা হয় স্প্রিং ধ্রুবক। এখন তোমারে বললাম যে উপরে একটা নাম্বার লিখো এবং নিচে একটা নাম্বার লিখো, যেন আনসারটা 125 আসে। তাহলে সবচেয়ে সহজ উপায় কি? উপরে লিখি 125 আর নিচে লিখি 1। তার মানে বুঝেই যায় X এর মান 1 হওয়ার সময় যদি F এর মান 125 হয়, মানে কোনো স্প্রিংকে 1 মিটার প্রসারিত করতে যদি 125 নিউটন বলের প্রয়োজন পড়ে, তাহলে ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকই বলা হয় 125 নিউটন পার মিটার। তাহলে কোনো স্প্রিংয়ের মুক্ত প্রান্তের 1 মিটার প্রসারণ ঘটাতে যদি 125 নিউটন বলের প্রয়োজন হয়, তখন ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকই বলা হয় 125 নিউটন পার মিটার। এই ছিল আমাদের কাজ শক্তি ও ক্ষমতা দেখে খ খ সিরিজের যে প্রশ্নগুলো আসতে পারে বলে মনে হয়। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই আমাদের পিডিএফটা দেখে নোট ডাউন করে রাখতে পারো। এটা সবচেয়ে ভালো হয়, একবার যদি লিখে ফেলতে পারো তাহলে দেখা যাবে যে তোমার একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত আর এইসব নিয়ে প্যারা খাওয়া লাগবে না। জাস্ট একবার একটু রিভিশন দিবা, মুখস্থ হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের পরবর্তী সিরিজে দেখা হবে, আমাদের এই সিরিজের পরবর্তী লেকচারে দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকো।